আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। ভোট চলছে, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভোট উৎসব চলছে, এবং ভোটে আমি, আপনি, আমরা সবাই কিন্তু এই উৎসবে সামিল হয়েছি। কারা আসতে চলেছে 2024-এ দিল্লিতে, কার হাতে ব্যাটন থাকবে, অর্থাৎ কে বসবে দিল্লির মসনদে, আগামী 5 বছর কে হবেন প্রধানমন্ত্রী, কোন দল আমাদের দেশ চালাবে, নিয়ন্ত্রণ করবে, আপনারাই ঠিক করে দেবেন, আমরাই ঠিক করে দেবো, অর্থাৎ আম জনতা ঠিক করে দেবে। এই ভোট উৎসবকে নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড এবং চার্জড আপ, উত্তেজিত। এবং আমরা অফিস, পাড়া, রক, ক্লাব, চায়ের দোকান, সব জায়গায় একটাই চর্চা এখন এই মুহূর্তে, ভোট। ভোটে কি হবে, কে জিতবে কোন আসনে। সব আসনে, এই রাজ্যের 42টি আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এ বলছে এ জিতবে, তো ও বলছে ও জিতবে। কিন্তু আমাদের এই ভোট উৎসবের একটাই চাওয়া, গণতন্ত্র যেন জেতে, এটাই কিন্তু আমরা সব থেকে আগে চাইব। তো আমাদের এই নিয়েই কিন্তু আমাদের এই বিশেষ অনুষ্ঠান, ভোটের ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ ভোটের ভবিষ্যতে কারা আসতে যাচ্ছে, এই নিয়ে কিন্তু আমরা পর্বের পর পর্ব বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকদের আমরা আমাদের স্টুডিওয়ে আনছি, এবং আপনাদের সঙ্গে কি হতে পারে ভোটের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ 2024-এ কি হতে যাচ্ছে, অর্থাৎ দিল্লির মসনদে কারা বসছে, এই নিয়ে কিন্তু আমাদের বিশ্লেষণ, রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ নিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠান ভোটের ভবিষ্যৎ। আমাদের আজকের অতিথি আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার পাশেই বসে আছেন বিশিষ্ট পলিটিক্যাল অ্যানালিস্ট, রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ, আমাদের আজকের রাজনৈতিক বিশ্লেষক। দেবাশিস বাবু, প্রথমেই ট্রাইব টিভি বাংলায় আপনাকে স্বাগত। প্রথমেই জিজ্ঞেস করব যেটা আমাদের অনুষ্ঠানের, যে এখনো পর্যন্ত যা ভোট হয়েছে, উত্তরবঙ্গ কমপ্লিট, দক্ষিণবঙ্গ কিন্তু শুরু হচ্ছে, এবং এখন দক্ষিণবঙ্গেই চলবে, তৃণমূলের গড় হিসেবে পরিচিত দক্ষিণবঙ্গ। এখনো পর্যন্ত আপনার সিনপসিস। না, এখন অবধি যা ভোট হয়েছে, আমরা এই শেষ দফা মানে চতুর্থ দফা ভোট ছাড়া বাকি ভোটগুলো মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে বলেই মনে হয়, এবং রাজ্য নির্বাচন কমিশনকে সে কারণে এটা ওদের ধন্যবাদ প্রাপ্য। আমরা আশা রাখি এবং আশা করতেই হবে যে পরবর্তী যে ভোটগুলো সেগুলো যেন শান্তিপূর্ণই হয়, অন্য রকম কিছু না হয়। মানে এটা তারা পশ্চিমবঙ্গের রীতি হয়ে দাঁড়িয়েছে যে ভোট মানেই হিংসা, ভোট মানেই মায়ের কোল খালি হওয়া, ভোট মানেই সাদা খানের গল্প। তো এই জায়গা থেকে যদি আমরা একটু নিজেরাও সচেতন হই এবং রাজ্য নির্বাচন কমিশন যদি সেই জায়গায় একটু স্ট্রিক্ট হয়, আমার মনে হয় যে পরবর্তী ভোটগুলো শান্তিপূর্ণ হবে বা হওয়া উচিত। আর একটা কথা, যে আপনি যেটা প্রশ্ন করলেন যে প্রথম দফার যে ভোটগুলো হয়েছে, তাতে আমরা দেখি প্রথম দিকে আমরা কিন্তু দেখেছিলাম যে একটু বোধহয় ওই আপনার ভোটের হার, সেই হার নিয়ে একটা সমস্যা হচ্ছিল, মানে হার একটু কম ছিল। যত বেশি মানুষ ভোট দেবেন, যত মানুষকে স্বাভাবিকভাবে ভোট দিতে দেওয়া হবে, তত রেজাল্ট একটু অন্যরকম হওয়ার একটা সম্ভাবনা আছে। একটু ইন্টারাপ্ট করি, আপনাকে প্রশ্ন করি। এই যে আপনি বললেন যে এখনো পর্যন্ত 4টি ফেজ হয়েছে, 4টি পর্ব হয়েছে, যে ভোট কিন্তু মোটামুটি শান্তি, কিন্তু এই যে যখনই দক্ষিণবঙ্গে ভোট প্রবেশ করছে, হিংসা শুরু হচ্ছে, উত্তরবঙ্গে কিন্তু হচ্ছে না, এটা কেন? এটা তো খুব অবভিয়াস, কারণ আমরা দেখুন, আমরা তো দেখছি আজকে প্রায় 2011 সাল থেকে যে দলটা আমাদের রাজ্যটাকে মানে চালাচ্ছে, সেখানে আমরা দেখেছি যে আমরা পাহাড় প্রমাণ দুর্নীতি দেখেছি, এবং আমরা যে ধরনের কাজ বা যে ধরনের গুড গভর্নেন্স এক্সপেক্ট করেছিলাম, সেই গুড গভর্নেন্স আমরা সেভাবে পাইনি, এবং সেটা আমরা সকলেই জানি। এবার মুশকিলটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিটা অনেকাংশে কি হয়ে গেছে জানেন, মানে এই রাজনীতি এমন একটা প্রফেশন হয়ে গেছে, এটা কিন্তু আজকে সমাজনীতি মানে সমাজসেবা এরকম একটা জায়গায় নেই। রাজনীতিকে আপনি প্রফেশন বলছেন? একদম একদম একদম, রাজনীতি প্রফেশনই হয়েছে। তার কারণ রাজনীতিতে যদি যাওয়া যায়, তাহলে আপনি ক্ষমতা পাবেন আর আপনি অর্থ পাবেন, এই দুটোই খুব জরুরি। এবং আপনি প্রতিটা জিনিস দেখুন, এই যে ক্ষমতা এবং অর্থর জন্য একটা লড়াই হচ্ছে, কে কত ভালো গভর্নমেন্ট চালিয়েছে, কে কত ভালো কাজ করেছে, আপনি পুরো যদি ইস্যুগুলোকে দেখতে শুরু করেন, সেই জিনিসগুলো কিন্তু খুব একটা হাইলাইটেড হচ্ছে না, রাইট? তো কেন এটা, যে আমাকে যে কোনোভাবে যেন তেন প্রকারণে যদি ক্ষমতা ধরে রাখতে হয়, তাহলে তো আমাকে হিংসার আশ্রয় নিতে হবে। আমরা দেখেছি এনএসজি আজকে ওই আপনার সন্দেশখালিতে মাটির তলা থেকে কিভাবে সব যন্ত্রপাতি, মানে বন্দুক, অস্ত্র এবং ফরেন অস্ত্র রয়েছে, বিদেশি অস্ত্র,
আমরা দেখেছি যে এতবার আমাদের এখানে সমস্ত বিশ্ববঙ্গ সম্মেলন হয়েছে, কিন্তু কোনো তো এখনো অবধি বোধহয় কোথাও কোনো শিল্পপতিরা এসে ইনভেস্ট করেনি। কিন্তু বোমা শিল্প আমরা দেখছি যে, আপনি দেখেছেন, আমরা একটু এটা মজা করে হয়তো বললাম, বোমা শিল্পের তো রমরমা ব্যাপার হয়ে গেছে, মানে সব জায়গায় তো বোমা পাওয়া যাচ্ছে। মানে এগুলো কেন? তার কারণ হচ্ছে রাজনীতিতে আগে যারা ছিলেন, যে সমস্ত মানুষরা রাজনীতিতে আসতেন, যে আদর্শগত একটা জায়গা ছিল, সেই আদর্শগত জায়গাটা কিন্তু আজকে অনেকাংশেই কমে গেছে। এবং যে ধরনের মানুষরা আজকে রাজনীতিতে রয়েছেন, মানে আমি সবাইকে বলছি না, বিশেষ কিছু বলছি, যে তাদের মধ্যে দুষ্কৃতি, এদের পরিমাণটা অনেক বেড়ে গেছে। মানে আজকে আমরা হয়তো বামপন্থীদের অনেক সমালোচনা করি, বলি 34 বছরে ওরা পশ্চিমবঙ্গকে শেষ করেছে, শিল্প ধ্বংস করেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মমতা ব্যানার্জি যেটা করলেন এসে, সেটা হচ্ছে বামপন্থীরা যে সমস্ত দুষ্কৃতিকে হয়তো ভোটের সময় কাজে লাগিয়েছিল, মমতা ব্যানার্জি এসে তাদেরকে ক্ষমতা তুলে দিয়েছেন হাতে। তার ফলে যেটা হয়েছে, এটা আজকে পশ্চিমবঙ্গ পরিলক্ষণ করছে। এবং তার ফলে আমরা আশা করছি, বা আমরা এখনো সেই বলে না, মানে আশায় বাঁচে চাষা, আমরা ভাবছি যদি মানুষ ভোট দিতে পারে, তাহলে মানুষ বোধহয় এগুলোর বিরুদ্ধে ভোট দেবে। মানে এটা আমাদের আশা আর কি। বেশ, আমরা ইন ডিটেল অ্যানালিসিসে পড়ে যাব, কিন্তু সিট শেয়ারিং যদি আমরা সবাই, কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু অধীর আগ্রহ এই মুহূর্তে সব থেকে চর্চিত বিষয় যেটা, যে রাজ্যে 42টি আসনের মধ্যে কি হতে পারে। আপনারা প্রত্যেকে কিন্তু আমরা সবাই আম জনতা বলতে গেলে কিন্তু একটাই প্রশ্ন, কে কটা জিততে পারে? তৃণমূল কি 22 টপকাবে 2019-এর পর, নাকি বিজেপি 18 ধরে রাখতে পারবে 2019-এ যা পেয়েছিল, নাকি বাম কংগ্রেস সব থেকে বড় কথা জোট এবার কিছু একটা আনএক্সপেক্টেড কিছু করবে, যেটা আমরা কেউ ভাবতে পারি না? দেবাশিস বাবু। হ্যাঁ, দেখুন, আপনার প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, কিন্তু আমি তো সেফোলজিস্ট নই, অতএব আমি হয়তো অ্যাকিউরেট জায়গায় যেতে পারবো না। কিন্তু এই ধরুন টিভিতে আলোচনা করা, বিভিন্ন মানুষের সাথে কথা বলা, বা যেটুকু বুঝেছি, সেটাতে আমার মনে হচ্ছে যে, দেখুন, আমি একটা বাইনারি তৈরি করছি বাইনারিটা এরকম যে তৃণমূল বিজেপি একদিকে আর বাম কংগ্রেস যারা রয়েছে তারা একটা দিকে। মানে এই যদি দুটো জায়গাকে আমি রাখি, তাহলে আমার মনে হচ্ছে যে তৃণমূল বিজেপি মিলে হয়তো ওই ধরুন 34-35 এরকম একটা জায়গায় যাবে। আর বাকিটা মোস্ট প্রবাবলি বাম কংগ্রেসের দিকে যাবে। মানে এরা তো শূন্য হয়ে যাওয়া দল অনেকে বলছে, কিন্তু যদি আপনি আজকের দিনে ভালো করে দেখেন, মাটির কথা ভাবেন, তাহলে কিন্তু মানুষ এদেরকে খুব ভালো রেসপন্স করছে। এবং সেটা সত্যি হয়, রাজনৈতিকভাবে কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপিত হবে। দৃষ্টান্ত স্থাপিত হবে কিনা আমি জানি না, কারণ আমি কেন দুটো দলকে একসাথে করে দিলাম, একটা ব্র্যাকেটে এনে দিলাম 34-35 বলে, তার কারণ আপনিও জানেন না, আমিও জানি না ভোট হওয়ার পর কে কোন দলে থাকবে, কে কোন দলে থাকবে না। মানে এই যে ওদের মধ্যে যে একটা অদ্ভুত ওই দেওয়া নেওয়ার খেলা চলে, তো সেখানে আমি 34-25 এই জন্যে বললাম যে এর আগেও আমরা দেখেছি, আমরা বিধানসভা ভোটে দেখেছি যে এতগুলো সিট পেল বিজেপি, সেটা আবার চলে গেল তৃণমূলে, আবার তৃণমূল থেকে কেউ চলে এলো বিজেপিতে। তো আমি এই জায়গাটা বোঝবার চেষ্টা করছি, মানুষ তো এটা বুঝছে, মানুষকে একেবারে বুঝছে না তা তো নয়, যে আসলে এরা ঠিক কি চাইছে। মানে ধরুন এটা লোকসভার ভোটে আমি কি চাইবো, যে আমার এমপি আমার হয়ে কথা বলতে দিল্লিতে পৌঁছাবে, এবং সেখানে সে অর্থনীতি নিয়ে কথা বলবে, বিদেশ নীতি নিয়ে কথা বলবে, কৃষি নীতি নিয়ে কথা বলবে, আমার এলাকার জিনিস নিয়ে কথা বলবে। আপনি আমাকে বলুন, এই যে লাস্ট 5 বছর বা 10 বছরে যারা আজকে লোকসভাতে গেছে, প্রথম কথা তাদের অ্যাটেন্ডেন্স কি আছে? আমি যদি বলি যে এই যে কোন কৃষি নীতি নিয়ে পুরো দেশ তোলপাড় হয়ে গেছিল, এবং লাস্টলি হয়তো বিজেপি সরকারের কৃষি নীতিটাকে প্রত্যাখ্যান করতে হয়েছিল, সেই সময় তৃণমূলের ভূমিকা কি ছিল আপনি খেয়াল করে দেখুন। সেই সময় তৃণমূল প্রতিটা অধিবেশন বয়কট করেছিল, মানে ওইখানে। তার মানে আমার প্রতিবাদ বা আমার কথা তো গিয়ে ওখানে বলা হচ্ছে না। তাহলে আমার লোকসভায় যে যাবে সে কি কথা বলবে? প্লাস আমি আজকে অর্জুন সিং আজকে হয়তো বিজেপিতে আবার চলে এসেছেন তৃণমূল থেকে ঘুরে এসে, মানে এরকম প্রত্যেকের কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনারা তো 5 কোটি টাকা করে পান, মানে তার মানে 5 × 5 প্রায় 25 কোটি টাকা একটা লোকসভার এমপি পান। এই 25 কোটি টাকায় কি কাজ হয়েছে? মানুষকে তো এই প্রশ্নের উত্তর দিতে হবে। মানে আজকে আমার সেই জন্যই পশ্চিমবঙ্গ জনগণকে অত্যন্ত শান্তভাবে ভাবতে হবে যে মানুষ কি ঠিক চান। মানে আমাদের এখানে আজকে ভারতবর্ষে আনএমপ্লয়মেন্ট কোন জায়গায় পৌঁছেছে। আপনি আজকে বাড়িতে আলু কিনতে যান, আমি জানি না আপনি আলু কিনেন কিনা, আমরা আলু টালু কিনি, আলু পেঁয়াজ খেতে হয়। 32 টাকা 35 টাকা আলুর দাম, আপনি খাবেন কি? ঠিক। আজকে গ্যাসের দামটা, এটা কি ধরনের জিনিস হয় যে ভোটের আগে টুক করে কমে যায়, আবার ভোট শেষ হয়ে যাবে আবার বেড়ে যাবে। মানে 410 টাকার গ্যাসটা আজ কোথায় চলে গেছে? এই প্রশ্নগুলো কে করবে? ঠিক। মানে এই জায়গাতে সাধারণ মানুষের জন্য আমার মনে হয় আজকে
হয়তো এই যে বিজেপি এবং তৃণমূলের এই যে আকচি সামনে লোক দেখানো যা যা চলছে, এটা ছেড়ে মানুষ বোধহয় একটু অন্য পথে হাঁটার চেষ্টা করবে। বেশ বেশ, সেই জন্যই আমি বললাম যে 34-35 হয়তো এরা পাবে, বাকি সিটটা বাম কংগ্রেসের মধ্যে চলে যাবে। বেশ। দেবাশিসবাবু, যেটা আমার খুব জানতে ইচ্ছে করে, এখন কিন্তু যখনই আমরা জনসভা দেখি, নির্বাচনী জনসভা বিশেষ করে, মুখ্যমন্ত্রী বলছেন, কুকথার একদম বন্যা বয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন, বিরোধী দলনেতা বলছেন, বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা বলছেন। এই যে কুকথা, দেবাশিসবাবু, ভোটারদের কতটা প্রভাব ফেলতে পারে? আদৌ কি প্রভাব ফেলে তাদের মাথায়? বিভিন্ন বয়সের ভোটার আছে, নতুন ভোটার আছে, এবং বিভিন্ন রকম আমরা শুনি, যখন ভাষণ শুনি নেতা নেত্রীদের থেকে, কতটা এফেক্ট করে? দেখুন, এই যে সৌজন্যটা আজকের দিনে রাজনীতিতে অনেকটাই অভাব দেখা যাচ্ছে। মানে আপনি নিশ্চয়ই জানবেন, আমাদের সময় আমরা দেখেছি যে, আমরা গল্প শুনেছি যে একটা কোনো দিন, আমি জাস্ট 2 মিনিট বলে নিচ্ছি, কোনো দিন জ্যোতিবাবু তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছিলেন, মানে উনি বিধান রায়ের বিরুদ্ধে বোধহয় কিছু আন্দোলন করে মিছিলের জন্য যাচ্ছিলেন, বিধান রায় গাড়িতে বসেছিলেন, তো হঠাৎ ওনাকে ডেকেছে, জ্যোতি তুমি এদিকে এসো। তো এসে বলছে বসো আমার গাড়িতে। তো বলছে তুমি যাচ্ছ কোথায়? তো বলছে আপনার বিরুদ্ধে আন্দোলন করতে যাচ্ছি। বলছে ঠিক আছে, সব হবে টবে, একটু খেয়ে নাও, লুচি টুচি খেয়ে নাও। ওনার কাছে লুচি ছিল, লুচি টুচি খেয়ে নাও। তো এটা হচ্ছে সৌজন্যের রাজনীতি, রাইট? তো সেটা বিধান রায়, জ্যোতিবাবু এরা করে গেছেন। কিন্তু আজকে যেটা হচ্ছে, আপনি খুব ভালো করে খেয়াল করে দেখুন, এই 2011 সালের পর তৃণমূল যখন ক্ষমতায় এলো, ক্ষমতায় আসার পরে যে শুভেন্দু হঠাৎ করে বিজেপিতে চলে গেল, হঠাৎ বিজেপির খুব রমরমা হতে শুরু করলো। অ্যাকচুয়ালি শুভেন্দুর ইস্যু কি? শুভেন্দুর ইস্যুটা খুব সিম্পল, মানে আপনি খুব সাধারণভাবে ভাবুন। সেটা হচ্ছে, মমতা ব্যানার্জির সঙ্গে উনি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন। উনি কি সব কাদেরকে ঢুকিয়ে দিয়েছিলেন মিথ্যে করে, এবং সেটা অনুপ্রবেশ, মানে যাদেরকে ঢুকিয়েছিলেন উনি সেটা বলে দিয়েছিলেন সিপিএমরা এরকম গণহত্যা করেছে, এরকম পুলিশ ঢুকেছে, এই ঢুকেছে, ইত্যাদি, যেটা পরবর্তীকালে মমতা ব্যানার্জি বলেছেন না, এগুলো আমি কিছু জানতাম না, এগুলো সব শুভেন্দু করেছিল। অতএব এই যে বিশাল একটা কাজ উনি করেছিলেন, ওনার একটা এক্সপেকটেশন ছিল যে মমতা ব্যানার্জির পর উনি সব কিছু পাবেন। কিন্তু কোথা থেকে অভিষেক ব্যানার্জিকে মমতা ব্যানার্জি লঞ্চ করিয়ে দিয়েছেন। এবার ওইখানে যে ওই যে খাওয়া পড়ার একটা ব্যাপার হয়ে গেল, মানে ওই যে ভাগ বটরার ব্যাপার হয়ে গেল, শুভেন্দুবাবু রেগে গেলেন। এবার শুভেন্দুবাবু রেগে কী করলেন? পটাশ করে জার্সিটা চেঞ্জ করে ফেললেন। জার্সিটা চেঞ্জ করে উনি চলে গেলেন বিজেপিতে। আজকের লড়াইটা কি বিজেপি তৃণমূলের কোনো রাজনৈতিক মতাদর্শের লড়াই না? লড়াইটা শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা ব্যানার্জির লড়াই। ঠিক এখানেই আমার পরবর্তী প্রশ্ন থাকবে দেবাশিস বাবু। এই যে আপনি বললেন জার্সিটা চেঞ্জ করলেন, এরকম অনেক ক্যান্ডিডেট আছে, প্রার্থী আছেন, বিজেপির এমএলএ তৃণমূলের হয়ে কন্টেস্ট করছেন এমপি সিটে, আবার বিজেপি তৃণমূলের এমএলএ বিজেপির এমপি, এক্সাম্পলও দিয়েছেন আপনি। মানুষকে বিশ্বাস করবে তাদেরকে? একেবারে বিশ্বাস করা উচিত নয়। মানে আপনি এটা ভেবে দেখুন, আমার বয়স, মানে ধরুন শুভেন্দুবাবু হোক, অর্জুন সিং হোক, তাপস রায় হোক, যেই হোক না কেন, 40-50 বছর, 50 ঊর্ধ্ব সবাই মোটামুটি, বা 45 বছরের বেশি বয়স। তো তারা কি করছে? 45 বছর বয়সে এসে হঠাৎ করে ভাবছে, না আমি এতদিন যে দলটা করেছিলাম সব ভুল ছিল, আমি আজকে ওই দল করব। তো যে মানুষটার 45 বছর বয়সের মস্তিষ্কের ঠিক নেই, যিনি নিজেই ডিসিশন নিতে পারছেন না কোনটা ঠিক কোনটা ভুল, তার উপর মানুষ কি করে ভরসা করবে? আসলে বুঝতে হবে এইখানে আমার বক্তব্য। এই যে আমি প্রথমে বিজেপি এবং তৃণমূলকে একটা ব্র্যাকেটে এনেছিলাম, তাতে হয়তো অনেকের মনে হতে পারে আমি সিপিএম কংগ্রেস সাপোর্ট করছি, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে, আমি অ্যাজ আ পলিটিক্যাল অ্যানালিস্ট, আমাকে রাজ্যের যে সরকার তাকেও গঠনমূলক সমালোচনা করতে হবে, আমার কেন্দ্রে যে সরকার তারও গঠনমূলক সমালোচনা করতে হবে। এবং সেক্ষেত্রে কোনো জায়গায় তৃণমূল, কোনো জায়গায় বিজেপিটা আসছে। কিন্তু পশ্চিমবঙ্গে এসে আমরা দেখতে পাচ্ছি এই দুজনেই তো প্রায় মুদ্রার এপিটোপিট, মানে কে কোথায় কখন আছে আমরা তো কিছু বুঝতে পারছি না। এবং অদ্ভুতভাবে দেখুন, আপনি যদি পুরো ভারতবর্ষের চিত্র ধরেন, আমি আপনাকে 28 জন 30 জনের নাম এক্ষুনি বলতে পারি যারা বিরোধী নেতা ছিলেন এবং যাদের এগেনস্টে সিবিআই ইডি তদন্ত শুরু হয়ে গেছিল। আপনার মনে আছে অজিত পাওয়ারের বিরুদ্ধে সেই বিজেপি স্লোগান দিত, চাক্কি পিসিং। সেই অজিত পাওয়ার আছে কোথায়? শুভেন্দু অধিকারী কোথায়? মুকুল রায় কোথায়? আজকে এই রিসেন্ট তাপস রায় কোথায়? অর্জুন সিং কোথায়? মানে এই যে জিনিসগুলো হচ্ছে, এবং সিবিআই ইডি কিন্তু অটোমেটিক্যালি আবার ধামাচাপা পড়ে যাচ্ছে। আপনি দেখুন কেসগুলো সব বন্ধ হয়ে আছে, কারো এগেনস্টে কোনো রকম কিছু হচ্ছে না। এটা কিন্তু মানুষ বুঝতে পারছে। এই যে, মানে আপনি কি ইনডাইরেক্টলি সেটিং রাজনীতি বলছেন? আমি বলছি না, এটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। মানে এটা সেটিং নয় তো আর কি? মানে দেখুন, আজকে অভিষেক ব্যানার্জি এগেনস্টে বিজেপি কিরাম ক্যান্ডিডেট দিয়েছিল, মানে দিল, মানে এরকম অনেক আছে। মানে একটার পর একটা আপনি যদি বলেন, আমি কেন বলবো, ওখানকার তৃণমূলের যিনি মুখপত্র কুণাল বাবু তো বলেছিলেন যে সুদীপ ব্যানার্জি আসলে তৃণমূল নয় বিজেপির ক্যান্ডিডেট। আমি তো বলছি না এটা।
আবার সেই কুণাল ঘোষও কিন্তু 24 ঘন্টার মধ্যে পাল্টে গেছে। এদের যে চরিত্র, এই চরিত্রটা কিন্তু মানুষের সামনে যে পরিষ্কার, সেই জন্যই আমি একটু ভরসা করে বলছিলাম যে ওই 34-35 এবং বাকিটা বাম কংগ্রেস। কারণ মানুষ তো বুঝতে পারছে অ্যাটলিস্ট বাম কংগ্রেস খারাপ হলো এরকম নয়, এরা সামনে একরকম পিছনে আর একরকম। মানে আপনি যদি, আমি একটু অন্যভাবে বলি, যে আজকে আমরা তৃণমূলকে বলছি দুর্নীতিপরায়ণ, চোর 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 চোর, ভালো করে সবাই বলছে চোর 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 চোর। আমি যদি ধরি পশ্চিমবঙ্গ একটা ডাব, তৃণমূল কি করেছে, একটু হয়তো বুদ্ধিশুদ্ধি কম, ডাবটাকে পুরো এরকম করে দিয়ে দিয়েছে, তার ফলে কি হচ্ছে, পুরো মুখময় ডাবের জল পড়েছে, মানুষ চোর চোর বলছে। আর বিজেপি কি করেছে, অসম্ভব আইটি সেল ইত্যাদিতে সব কিছু আছে, প্ল্যান্ড ওয়েতে চলছে, ওরা স্ট্র দিয়ে দিয়েছে ডাবের মধ্যে, তো গায়ে তো কোনো জল পড়ছে না, লোকে দেখতে পাচ্ছে না, কিন্তু 6,000 কোটি টাকা গায়েব হয়ে গেছে। তো মানে এটা তো ভাবতে হবে, আজ ওষুধপত্রের দামটা কোথায় চলে গেছে, মানে খাদের জন্য গেছে। মানে যে কোনো বিজনেসম্যান ইফ ই ইনভেস্ট এনিওয়ার, মানে যদি কোনো ইনভেস্ট করে, ওদের 5 টাকা ইনভেস্ট করে, ও তো 20 টাকা তুলবে। একদমই ঠিক। এটাকে ভাবতে হবে। এই প্রসঙ্গে বলি, মুখ্যমন্ত্রী মিটিং করতে যাচ্ছিলেন এবং তাকে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে চোর যাচ্ছে। ভাবুন, এটা প্রশাসনিক স্তর থেকে তিনি একটি মিটিং করতে যাচ্ছেন, তাকে কিন্তু এরকম শুনতে হচ্ছে। পক্ষান্তরে শুভেন্দু অধিকারীকেও কিন্তু দালাল চলতে হচ্ছে। তো সৌজন্য রাজনীতি যেটা এফেক্ট করে সেটা আপনি বললেন। এবং এরপরে যে মহিলা ভোটের কথা যদি একটু আসি, আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রতি ফেজে দেখেছি মহিলারা প্রচুর ভোট দিচ্ছেন। কোনো জায়গায় কি লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই কি এই টার্ন আউট? হ্যাঁ, মমতা ব্যানার্জি অত্যন্ত অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ। উনি জানেন এই যে আমরা দুর্নীতির কথা বলছি, শাহজাহানের কথা বলছি, সন্দেশখালির কথা বলছি, এগুলো এই যে আরবান পপুলেশন যে 20%, 21%, এই আরবান পপুলেশনকে হয়তো খুব এফেক্ট করবে, কিন্তু বাকি যে 80% বা 79% যারা গ্রামের দিকে আছেন, আর মানে সেই পপুলেশনকে কিন্তু ওই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী ইত্যাদি 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 এগুলো কিন্তু এফেক্ট করছে তাদেরকে। এবার এটা বিরোধী দলের কাজ মানুষকে বোঝানো যে আসলে লক্ষ্মীর ভাণ্ডার কি, তোমাকে 500 টাকা দিচ্ছে আর তোমার ছেলের চাকরিটা চলে যাচ্ছে, ছেলের চাকরিটা পাচ্ছে না, সেই ছেলের চাকরিটা হয়তো 25,000 30,000 টাকা মাইনে হতো। তার মানে অ্যাকচুয়ালি তৃণমূল কি করছে, যে 500খানা ভোট কিনছে, 500 টাকা দিয়ে 500 × 500 করলে 25,000 হয়, এগেনস্ট একটা ভোট। মানে এই যে জিনিসটা, এটা মানুষ যেদিনকে বুঝবে সেদিনকে কিন্তু রেজাল্টটা অন্যরকম হবে। আমরা বারবার বলি কন্যাশ্রী কন্যাশ্রী কন্যাশ্রী, আপনি ভালো করে ভেবে দেখুন কন্যাশ্রী কি মমতা ব্যানার্জির প্রকল্প? মমতা ব্যানার্জির প্রকল্প না, এটা বুদ্ধদেব বাবুর সময় থেকে শুরু ছিল। কন্যাশ্রী কেন করা হয়েছিল? কন্যাশ্রী করা হয়েছিল বাল্য বিবাহ, যেটা বাল্য বিবাহটা রোধ করার জন্য। আজকে আপনি হিসাব নিন, 41.8% সারা দেশে বাল্যবিবাহ হয় পশ্চিমবঙ্গ থেকে, মানে পশ্চিমবঙ্গ বাল্যবিবাহের নাম্বার 1। তাহলে প্রকল্প তো ফেল করেছে, কিন্তু সেটা তো কেউ বলছে না। মমতা ব্যানার্জির মুখ, অনুপ্রেরণা, বিভিন্ন প্রকল্প। আপনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আজকে জানতো বিভিন্ন হসপিটালে, কোন হসপিটাল কিভাবে আপনাকে এন্টারটেন করছে আপনিও জানেন, আমিও জানি। কেউ তো নিতে চায় না স্বাস্থ্যসাথী কার্ড, বলে যে নেব না, বা বিভিন্ন রকম প্যারাফোনিয়া আছে তার মধ্যে। তাহলে এইগুলো মানুষকে বলে লাভ কি? মানে কেন মানুষকে এই যে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি তো প্রথমে বলেছিলাম রাজনীতি একটা প্রফেশন হয়ে গেছে, মানে এনারা মার্কেটিং করছেন। আমি যদি একটা সমাজের সমাজসেবা করতে নামি, বা আমি যদি নেতা হই সমাজের, আমি তো সহজ সরল সত্য কথা বলবো, আমি মার্কেটিং করার কেন প্রয়োজন হবে? আজকে আপনি দেখুন, সে বিজেপি হোক তৃণমূলই হোক, একটা অদ্ভুত মার্কেটিংয়ে কেউ পিকেকে নিয়ে নামছেন, কেউ অন্য কাউকে নিয়ে নামছেন, হোর্ডিংস, ব্যানার, ফ্লেক্সে বড় বড় মুখ ফেসে যাচ্ছে। আপনি একবার হিসাব করুন, এই যে মোদিজির এবং মমতার যদি ফ্লেক্সে আপনি শুধু খরচ হিসাব করেন, কতগুলো গরিব মানুষের খাওয়ার পয়সা চলে আসে, সেটা কেউ বলছে না, সেটা কেউ ভাবছে না। একদমই। দেবাশিস, যদি একটু আমরা ইন ডেপথ অ্যানালিসিসে আসি, 42টায় আপনি যে অ্যানালিসিস দিলেন, সেক্ষেত্রে কোন কোন আসনে, আমরা প্রত্যেকেই জানতে চাইবো কোন কোন আসনে আপনি একদম হাড্ডাহাড্ডি লড়াই এক্সপেক্ট করছেন, এবং কোন কনটেক্সট থেকে আপনি আর কোন হিসেব থেকে আপনি জোটকে মোটামুটি 5 and above দিচ্ছেন? দেখুন, আমি এটা তো কনফার্ম যে এই বারের লোকসভা ইলেকশনে, মানে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোটের যে পার্সেন্টেজ অফ ভোট সেটা অনেকটা বাড়বে। এই যে অনেকটা বাড়বে, এই বাড়াতে বিজেপি বা তৃণমূল কারো ভোট কমবে, রাইট। এবং এই যে কমার জায়গাতে যদি সংখ্যালঘু ভোটটা বাম কংগ্রেস থেকে চলে যায়, তাহলে তৃণমূলের ক্ষতি। আর অন্য যে ভোট আছে সেটা যদি আবার মানে বাম কংগ্রেস থেকে চলে যায়, তাহলে বিজেপির ক্ষতি। তবে মনে হচ্ছে যে সংখ্যালঘু ভোটটা বোধহয় অনেকাংশে, কারণ সংখ্যালঘুরা বুঝেছেন যে এতদিন আমাদের সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, আমাদেরকে অনেকভাবে শোষিত হয়েছি আমরা। তো সেই জায়গা থেকে যদি বাম কংগ্রেস থেকে ভোট যায়, তাহলে তৃণমূলের সংখ্যাটা কমার কথা, আবার বিজেপির সংখ্যাটা বেড়ে যাওয়ার কথা, মানে ওই হিসাবে, যেহেতু 35 আমি বলেছি, 34-35 বলেছি।
বাম কংগ্রেসের ক্ষেত্রে দেখুন যাদবপুরে সৃজন আমার মনে হয় খুব খুব মারাত্মকভাবে কাজ করছে, মারাত্মকভাবে ফাইট দিবে। আপনার দমদমে সুজন চক্রবর্তী, মুর্শিদাবাদের সেলিম, এছাড়া অধীর রঞ্জন চৌধুরী আছেন, শ্রীরামপুরের দীপশিতা, এবং খুব যদি খারাপ না হয় তমলুকে কিন্তু সায়ন এবং অভিজিৎ গাঙ্গুলির মধ্যে মারাত্মক ফাইট হতে চলেছে। এবং হয়তো অভিজিৎ গাঙ্গুলি তথাকথিতভাবে আগে মিডিয়ার প্রচারে এগিয়ে ছিল, কিন্তু যদি মাঠের কথা বলা হয় তাহলে কিন্তু সায়ন অনেকটা এগিয়ে আছে। এবং হাওড়ায় সব্যসাচীও কিন্তু খুব ভালো লড়াই লড়ছে। মানে এরকম আমি আপনাকে 6-7টা দিলাম, এরকম আরও অনেক আছে, অনেক এরকম বলা যেতে পারে। আমি একটু কনজারভেটিভ থেকেই 6-7-এর কথা বলেছি। এইটাই মোটামুটি আপনার অ্যানালিসিস। ওকে, এবার যদি আমরা একটু সেন্ট্রালের দিকে যাই, মানে আপনি দিল্লিতে কাকে দেখছেন? মানে দিল্লি দখলের লড়াই অবশ্যই 2024-এ যদি আমরা ধরেও নিই যে একদম টেনে টুনে একদম কনভিন্সিং না হলেও বিজেপি আবার পাওয়ারে আসছে, আপনি কি সেটাই দেখছেন? 400 যে আপনারা বলছেন এটা তো বলার জন্য, মানে আমি অনেক সময় মজা করে একটা চ্যানেলে বোধহয় একবার বলছিলাম যে অমিতজি যেটা বলেন তার 40% ক্লিক করে। মানে উনি আগের বার এখানে এসে বলেছিলেন 200 পার, তো আপনি 40% এবার তো বলা হচ্ছে 400, মানে ওই 78-80 পেয়েছেন। তো মানে আমি বলছি যে ওই 40% মতো কমিয়ে দিন ওখান থেকে, মানে বিজেপি জিতবে, এটা নিয়ে কোনো বোধহয় কারো সন্দেহ নেই। আলটিমেটলি 100% কনফার্ম সেন্ট্রালে বিজেপি মনে হচ্ছে বিজেপি আসছে সেন্ট্রালে। আমি 100% না হলেও আমি বলেছি, আমি সেফোলজিস্ট নই, এটা বিজেপি জিতবে, আসবে সেন্ট্রালে আবার সেকেন্ড, মানে এই 4th টাইম বোধহয়, এটা 3rd টাইম হচ্ছে, এটা 3rd টাইম বিজেপি আসবে। আমার মোদি অটোমেটিক্যালি প্রধানমন্ত্রী হবে, কিন্তু লড়াই থাকবে। মানে যেটা 400 বলা হচ্ছে এটা এরকম হবে না, বেশ একটু হাড্ডাহাড্ডি। সিঙ্গেল লার্জেস্ট পার্টি বিজেপি থাকছে, সিঙ্গেল লার্জেস্ট পার্টি বিজেপি থাকছে। বেশ, সেই ক্ষেত্রে যদি তাই হয়, রাজ্যের তৃণমূল যদি কথার কথা যদি আমরা ধরেও নিই অ্যাপ্রক্সিমেট 25 ক্রস না করতে পারে, চাপে থাকবে? চাপে থাকবে তৃণমূল। এবং যেভাবে বিজেপি প্রচারটা চালাচ্ছে যে 24-এ আর মানে 24-এই সমস্ত কিছু হয়ে যাবে, মানে 26 অব্দি আর যাবে না, সেখানে একটা অন্যরকম কিছু হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। কারণ আমরা একটা জিনিস বারবার অবাক হচ্ছি, বা আপনি আমাকে আবার বলতে পারেন সেটিংয়ের তত্ত্ব। মানে আপনি দেখুন, অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে গেছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেছে, আজকে আমাদের এখানে এত দুর্নীতি, এত কিছু বেরিয়েছে, খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে, বিভিন্ন জায়গায় টাকার পাহাড় দেখছি আমরা চোখে দেখিনি এত টাকা। পশ্চিমবঙ্গ তো বেশ অনেক টাকা আছে পশ্চিমবঙ্গে, এটা বোঝা যাচ্ছে। মানে এইভাবে শিক্ষার দুর্নীতি হয়েছে। এরপরেও যদি অভিষেক ব্যানার্জি বা মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জির কাছে সিবিআইডি না পৌঁছায়, সেটা খুব দৃষ্টিকটু হবে। এবং যদি সেরকম কিছু হয়, সেক্ষেত্রে তো সরকার হয়তো ভেঙে যেতে পারে আর কি পরবর্তীকালে। সেক্ষেত্রে সেফ সিট কি বলতে চাইছেন আপনি? মানে যদি 25-এর বেশি, আপনি 33 বলেছেন, 33 থেকে আমি দুজনকে মিলিয়ে বলেছি। হ্যাঁ, দুজনকে মিলিয়ে বলেছেন, রাইট। সেক্ষেত্রে 34-35 বলেছি। 34-35, রাইট। তো সেক্ষেত্রে কি দাঁড়াতে পারে যদি ইন্ডিভিজুয়ালি আমরা ডিভাইড করি, কত হতে পারে? 34-35-কে যদি আমরা ডিভাইড করি, মানে ওই রকম 20-15, 18, 17-18 এরকম একটা জায়গায় যাবে। 17 তো একদম নেক টু নেক। হ্যাঁ, দেখুন এটা এই লড়াইটাতে অনেকটা বুঝবেন যেটা শুভেন্দু অধিকারীরও বিজেপিতে বেঁচে থাকার লড়াই। মানে 18-এর উপর শুভেন্দুকে তুলতে হবে, এরকম একটা জায়গা। এবং তার ফলে শুভেন্দু অনেকভাবে আজকে রেখা পাত্র থেকে শুরু করে অনেক গুটিও সাজিয়েছে টুটু করে, মানে নিজের মতো করে, মানে রাজনীতিবিদ করবে। যখন তুললেনি এই প্রসঙ্গে, আপনি শেষ করে নিয়ে বলবো, আপনি বলেন। হ্যাঁ, আমার মনে হচ্ছে ওই 17-18, 16-19 এরকম একটা জায়গায় যাবে। দুইয়ের গন্ডি দুজনের কেউই পেরোতে পারবে বলে আমার মনে হচ্ছে। বেশ, আপনি যেহেতু রেখা পাত্রের নাম বললেন, সেই প্রসঙ্গে তুলি। সন্দেশখালী একটা এই মুহূর্তে একটা খুব বড় একটা জায়গা এবং একটা হট স্পট বলা যায়। সন্দেশখালী নিয়ে আপনার অ্যানালিসিস কি? দেখুন, এটা নিয়ে আমার একটা, বিশেষ করে স্টিং ভিডিও নিয়ে না, এটা এইসব তো আলোচনার জন্য না। সন্দেশখালীতে মানুষের উপর অত্যাচার হয়েছে, এটা তো সবাই দেখেছি, আমরা জানি। এবং রেখাপাত্রের প্রতি আমার সহমর্মিতা আছে, কিন্তু একটা জায়গায় আমার বক্তব্য আছে যে রেখাপাত্রকে ইউজ করা হচ্ছে না। তো সেই রবীন্দ্রনাথের একটা কবিতা ছিল, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল তিনি মরে নাই। মানে রেখাপাত্র কি লোকসভার জন্য যোগ্য প্রার্থী? মানে আমি জানি না। মানে আমি জানি আমার লোকসভায় এমন প্রার্থী যাওয়া উচিত যার মধ্যে শিক্ষাগত যোগ্যতা আছে, রাজনৈতিক
প্রজ্ঞা আছে, ঠিক। তাহলে সে আমার জন্য কিছু করতে পারে। জয়শঙ্করের মতো মানুষ যেতে পারেন, বেশ। অনেকে মানে অনেক আছে এরকম। এর এগেনস্টে অনেকে বলতে পারেন কেন কামরাজ কি যায়নি, ইন্দিরা গান্ধী কি যায়নি, রাজীব গান্ধী কি যায়নি। রেখা পাত্রকে ট্রাম্প কার্ড আমার মনে হয় রেখাপাত্রটা, আপনি ঠিক বলেছেন, ট্রাম্প কার্ড মানে রেখাপাত্র শুধু সন্দেশখালী নয়, পশ্চিমবঙ্গের জন্য রেখাপাত্র হয়ে গেছে। কারণ আপনি দেখেছেন তারপরেই কিভাবে প্রধানমন্ত্রীর ফোন চলে এলো, একদম, সেটা কিভাবে ভাইরাল হলো, মানে এই জায়গাগুলো মানুষ বুঝতে পারছেন। বেশ। হ্যাঁ, আর বাকি যে স্টিং অপারেশন, এটা আমি বলবো যে আপনি বলছিলেন সৌজন্যের রাজনীতি, একটা নোংরা রাজনীতি হচ্ছে, মানে এইটা আমরা কেউ চাই না। আমাদের বক্তব্য, তোমার কি করার আছে তুমি বলো, তুমি কি করেছো তুমি বলো, তোমার রিপোর্ট কার্ড তুমি পেশ করো, তুমি ভবিষ্যতে তোমাকে ভোট দিলে তুমি কি করবে সেটা বলো, সাধারণ মানুষের কথা বলো। কিন্তু এটা তো তা হচ্ছে না, এটা তো ওই ভোট জেতার লড়াই হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ এখানে ইগনোর হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ দেবাশিস বাবু আপনার সময়ের জন্য। আমরা ভোটের ভবিষ্যৎ কথা বললাম প্রখ্যাত পলিটিক্যাল অ্যানালিস্ট দেবাশিস ঘোষের সঙ্গে, এবং বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বললাম, অ্যানালিসিস তার শুনলাম, এবং ভোটের ভবিষ্যৎ কোন দিকে, এই যে ইলেকশন অর্থাৎ নির্বাচন চলছে তার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, দিল্লিতে ভবিষ্যৎ বা কি হতে যাচ্ছে, আমরা একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সামনে। এইভাবে কিন্তু আমাদের ভোটের ভবিষ্যৎ চলতে থাকবে। আরও বিশিষ্ট পলিটিক্যাল অ্যানালিস্ট, রাজনৈতিক বিশ্লেষকরা আসবেন, তাদের বিশ্লেষণ আমরা শুনবো, আপনারাও শুনবেন। অন্যান্য সব অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। বাংলার আপন।